আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের জন্য নিয়ে আসছি অধ্যায় 1 থেকে 5 পুনরালোচনা। অর্থাৎ তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে 7 তারিখ থেকে 20 তারিখ। উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়টি হবে 18 তারিখে, 18/1/21। ইতিমধ্যে তোমরা পরীক্ষার রুটিন পেয়েছো। তো আমাদের পরীক্ষার সিস্টেমটা বরাবরের মতো, যেহেতু অনলাইন সিস্টেমে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে এই পরীক্ষাটা হবে, এ কারণে পরীক্ষার কিছু পদ্ধতিগত পরিবর্তন আসছে। শিক্ষার্থীবৃন্দ, সেই পরিবর্তনটা আমি একটু তোমাদের, যেহেতু পরীক্ষার পূর্বে আর ক্লাস হবে না দ্বাদশের আমার সাবজেক্টটা, তো সেক্ষেত্রে তোমাদের সাথে শেষ ক্লাসটা পরীক্ষা সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। সেটা হলো তোমাদের পরীক্ষায় মার্কস এবারে বহু নির্বাচনী প্রশ্ন, থাকবে 20টা। সৃজনশীল প্রশ্ন 6টা থেকে 4টির অ্যান্সার করতে হবে। বহু নির্বাচনী প্রশ্নে 20 মার্কস, সৃজনশীলে 40 মার্কস, মোট 60 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীর মধ্যে ভালো করে খেয়াল করো, তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন তাহলে বোর্ড পরীক্ষায় ছিল 30টা, এবার হচ্ছে 20টা। আর সৃজনশীল প্রশ্ন 6টা থেকে 4টা, অর্থাৎ 4×10 40 মার্কস, মোট 60 মার্কের পরীক্ষা। এবং সময়টাও প্রশ্নে থাকবে, সৃজনশীলের সময় থাকবে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 20 মিনিট, অর্থাৎ 110 মিনিট বা 1 ঘন্টা 50 মিনিট। এর মধ্যে তোমাকে উৎপাদন ব্যবস্থাপনা পরীক্ষা দিতে হবে। যেহেতু পরীক্ষার পদ্ধতি পরিবর্তন, সেহেতু গার্ডিয়ানরা এসে প্রশ্ন নিয়ে তোমাদের বাড়িতে তোমাদের কাছে দিবে। নির্ধারিত সময়ে তোমরা এই পরীক্ষা শেষ করে গার্ডিয়ানের কাছে খাতা জমা দেবে। উক্ত গার্ডিয়ান বা অভিভাবক আমাদের কলেজে এসে খাতা জমা দেবে। এক্ষেত্রে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন পাঠ্য বই থেকে অনুশীলনীগুলো ভালো করে অনুশীলন করবে। সৃজনশীলের ক্ষেত্রে পাঠ্য বই পড়লেই যথেষ্ট। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন সাজেশনস বা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, তোমরা ওগুলো বেশি বেশি করে পড়বে। কারণ পরীক্ষার সময় একটা আলাদা প্ল্যান করতে হয়। পরীক্ষার প্রস্তুতি আর পাঠ্য বই সম্পর্কে জানা সম্পূর্ণ ভিন্ন জিনিস। তোমরা যতদিন যা পড়ছো অনেক কিছু শিখেছো, কিন্তু পরীক্ষার সময় সেদিকেও মাথা বা খেয়াল রাখতে হবে যে কিভাবে ভালো মার্কস পাওয়া যায়। তো আমরা বহু নির্বাচনী প্রশ্নে সাধারণত কিছু লেখার কিছু নেই, শুধু বল পয়েন্ট দিয়ে গোল পূরণ করে দিলেই হবে। অতএব তুমি ওইটা পারলে আর কোনো বিকল্প সমস্যা হচ্ছে না। কিন্তু সৃজনশীল প্রশ্নে অনেক কিছু শেখার আছে। এখানে তুমি জ্ঞানমূলক প্রশ্নের অ্যান্সার দিতে হলে, সৃজনশীল প্রশ্নে আমরা জানি কী কী ধরনের প্রশ্ন থাকে। জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন, মূলক প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। তো
আমাদের সৃজনশীল প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, প্রয়োগমূলক প্রশ্ন রয়েছে এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন রয়েছে। এক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে আমরা জানি আমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ে একটা প্রশ্ন 1 মার্কসের হয়ে থাকে। মার্ক হচ্ছে 1, অনুধাবনে 2, প্রয়োগে 3, উচ্চতর দক্ষতায় 4। এক্ষেত্রে আমরা যদি জ্ঞানমূলক প্রশ্নের অ্যান্সার যখন করব তখন 1 মার্কসের জন্য কি করব, 1 লাইনে একটা অ্যান্সার করে দেব। যদি পরীক্ষায় আসে বিপণন কি, 1 মার্কসের প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন যদি এসে থাকে, তাহলে আমরা বলতে পারি বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তাদের নিকট হতে ভ্যালু অর্জনের জন্য দৃঢ় ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে। কি করে? কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে, আরেকটা হচ্ছে দৃঢ় সংকল্প গড়ে তোলে। তো এক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্নে আর দ্বিতীয় কোনো সেন্টেন্স লেখার দরকার নাই, 1 লাইনে লিখে দিবে, কারণ তোমাদের সবসময় মনে রাখতে হবে 4টি প্রশ্ন 90 মিনিট, অতএব এখানে সময়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে জ্ঞানমূলকের অ্যান্সার শেষ। অনুধাবনের 2 মার্কস। শিক্ষার্থী বন্ধু মনে রাখবে, অনুধাবনে 2 মার্কস হলো, এখানে কিন্তু শুধু অনুধাবনে কিন্তু 2 না, এখানে এই অনুধাবনে 2 মার্কস হলো, এখানে জ্ঞানের 1 প্লাস অনুধাবনের 1 সমান সমান 2। অর্থাৎ যদি বলে বিপণন কি, সেটা হয়ে গেল জ্ঞানমূলকের। যদি বলে বিপণন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, এটা হলো একটা অনুধাবনমূলক প্রশ্নের অ্যান্সার বা কোশ্চেন। এখন বিপণন বলতে কি বোঝায় বললে তোমাকে অবশ্যই বিপণনের সংজ্ঞা দিয়ে এরপরে বিপণন সম্পর্কে 3-4টে বাক্য লিখে দিতে হবে এবং 2টে অনুচ্ছেদে, প্রথম অনুচ্ছেদ বা প্যারা, প্রথম প্যারায় সংজ্ঞা দিবে, বিপণনের সংজ্ঞা দিবে, দ্বিতীয় প্যারায় কি করবে, বিপণন সম্পর্কে কিছু ব্যাখ্যা দিবে। পরীক্ষক 2টে ভিন্ন জিনিস, একটা সংজ্ঞা এখানে 1-এর মধ্যে দেখবে, এখানে ব্যাখ্যাটা 1-এর মধ্যে দেখবে, অর্থাৎ অনুধাবনের 2 হয়ে গেল, এটা খেয়াল রাখবে। তো এক্ষেত্রে ঠিক বিপণনের সংজ্ঞা দিবে আর বিপণন সম্পর্কে 2-3 লাইনের একটা সাধারণ ব্যাখ্যা দিবে। ওটা সংজ্ঞাটা পড়ে তুমি কি বুঝতে পারলে সেটা লিখলেই হবে, হুবহু পাঠ্য বই লেখার দরকার নাই, তোমার ব্যাখ্যাটা দিলেই হবে, সহজ ভাষায় লিখবে, সমস্যা নেই। 2-এর মধ্যে 2। এবার আসি প্রয়োগমূলক। শিক্ষার্থীবৃন্দ, প্রয়োগমূলক 3 মার্কস, আমরা পাঠ্য বইতে দেখি 3 মার্কস দেওয়া, কিন্তু আসলে প্রয়োগমূলকের কোনো 3 না, ঠিক শুরু থেকে আসবে। এখানেও জ্ঞানের 1, অনুধাবনের 1 প্লাস প্রয়োগের 1 সমান 3 মার্কস, এটাও খেয়াল রাখবে। যেহেতু সামনে পরীক্ষা, একটু বেশি বেশি করে স্মরণ করে এভাবে যদি লিখতে পারো ফুল মার্কস পাওয়ার সম্ভাবনাই থাকে। এক্ষেত্রে একটা উদাহরণ দিতে পারি, সেটা হলো মিস্টার করিম চট্টগ্রাম থেকে কিছু পণ্য পরিবহনে নিয়ে আসলো। এখন প্রশ্নে বলল মিস্টার করিমের চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে আসার ক্ষেত্রে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে। মিস্টার করিমের চট্টগ্রাম থেকে পণ্য সংগ্রহের ক্ষেত্রে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে। আমরা যদি এই কোশ্চেনের অ্যান্সার দেই সংক্ষেপে, মিস্টার করিম পণ্য পরিবহনের ক্ষেত্রে অবশ্যই স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। পরিবহন কী ধরনের উপযোগ সৃষ্টি করে? স্থানগত, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে পণ্য আনা নেওয়ার ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় স্থানগত উপযোগ। আমরা সর্বপ্রথম প্রশ্নের সাথে মিল রেখে অ্যান্সারটা করব।
যে পণ্য পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করেছে। এরপরে স্থানগত উপযোগের সংজ্ঞা দিব। এক স্থান থেকে অন্য স্থানে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। জ্ঞানের এক হয়ে গেল। এখন অনুধাবন, আমরা জানি অনুধাবন অর্থই হলো বোধগম্য বা বোঝা, কিছু ব্যাখ্যা। এখন তুমি স্থানগত উপযোগের কিছু ব্যাখ্যা দিবে দ্বিতীয় প্যারায়, যে স্থানগত উপযোগ পরিবহনের মাধ্যমে সৃষ্টি হয় এক স্থান থেকে আর এক স্থানে যাতায়াতের ফলে বা পণ্য পরিবহনের ফলে পণ্যের বিভিন্ন ক্রেতা বিক্রেতা ছড়ানো ছিটানো থাকে, তারা দ্রুত পণ্য প্রাপ্তি হয়, যেটা পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে 2-3 লাইন লিখে অনুধাবনমূলক কোশ্চেনের অ্যান্সার দিতে পারো। সর্বশেষ আমরা যে আসল উদ্দেশ্য, যেটা আমাদের কোশ্চেন ছিল প্রয়োগমূলক, দেখো সেই প্রয়োগমূলক শেষে এসে প্রয়োগমূলকের অ্যান্সার করতে হচ্ছে। অর্থাৎ এখন তুমি প্রয়োগ বলতেই বোঝাচ্ছে যে তুমি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট কিছু অ্যান্সার করবে। তুমি লিখতে পারো যে উদ্দীপকে দেখা যায় যে মিস্টার করিম চট্টগ্রাম থেকে পরিবহনের মাধ্যমে পণ্য নিয়ে আসছে। এর ফলে আমরা জানি যে পণ্য আনা নেওয়ার ফলে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তাছাড়া এটা পরিবহনের মাধ্যমে করা হয়। মিস্টার করিম যে চট্টগ্রাম থেকে পণ্য আনা নেওয়া করছে বিভিন্ন স্থানে, সেটা পরিবহনের মাধ্যমেই সম্ভব। এ কারণে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। উদ্দীপকের আলোকে এটা ব্যাখ্যা করা যায়। শেষ। এই হলো তোমার প্রয়োগের 3। এবার আসি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এখানে রয়েছে 4 মার্কস। এটাও আমি এই 4 মার্কসটাকে আমি যদি ব্যাখ্যা করি যে 4 মার্কস কীভাবে আনসার করবে, এখানেও জ্ঞানের এক আছে, অনুধাবনের এক আছে, প্রয়োগের এক আছে, প্লাস উচ্চতর দক্ষতার 1 সমান 4। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন ভেঙে এভাবে যদি তুমি শিখতে পারো, লিখতে পারো, তাহলে অবশ্যই তোমাকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তোমাদের অভিযোগ থাকে প্রায়, স্যার সম্পূর্ণ লিখছি কিন্তু স্যাররা মার্কস দেয় না, বা 10-এর মধ্যে 5 পাই 6 পাই। কেন পাও? তোমাদের এই ব্যাখ্যাগুলো এভাবে তোমাদের খেয়াল করো না, লেখার সময় মাথায় রাখো না, তাই তোমাদের সম্ভব হয় না। এ কারণে তোমাদের সর্ব অবস্থায় খেয়াল রাখতে হবে। আমি যদি এখানে একটা প্রশ্ন ধরি, উচ্চতর দক্ষতামূলকের একটা প্রশ্ন, ওই সেই উদ্দীপকের সাথে আর একটু বাড়িয়ে দিই যে মিস্টার করিম চট্টগ্রাম থেকে যে আনারস সংগ্রহ করত ঢাকায়, কিন্তু মৌসুমে আনারসের দাম কমে যাওয়ায় সে ভালো দাম পাচ্ছে না, তাই তিনি বিকল্প পদ্ধতি ভাবছেন। এখন যদি আমি প্রশ্ন বলি, মিস্টার করিম মৌসুমে আনারসের দাম ভালো না হওয়ার কারণে তিনি যে বিকল্প পদ্ধতি ভাবছেন, তার যুক্তিযুক্ত ব্যাখ্যা করো বা তার সপক্ষে যুক্তি দাও। তাহলে যুক্তি দিতে হলে আমাকে অবশ্যই মিস্টার করিমের পক্ষে থাকতে হবে এবং ইতিবাচক যুক্তি দিতে হবে। সবসময় মনে রাখবে, আমরা সবসময় ইতিবাচক কথাগুলো বলবো, আমরা নেগেটিভ বলবো না। এখন তুমি যদি নেগেটিভ বলতে গিয়ে বলো তার আর ব্যবসা করার প্রয়োজন নেই, এ ধরনের অ্যান্সার করা যাবে না। যে আমি বরং মনে করতে হবে মিস্টার করিম কীভাবে তার ব্যবসায় টিকে রাখতে পারে। তাহলে আমরা অ্যান্সার করতে পারি যে মিস্টার করিম মৌসুমে আনারসের দাম কম হয়, ওই আনারস সংরক্ষণ করার মাধ্যমে ব্যবসায় সফলতা অর্জন করতে পারে বলে আমি মনে করি। এখন এই যে সংরক্ষণ করতে চেয়েছো কিসের মাধ্যমে? গুদামজাতকরণের মাধ্যমে। তাহলে এখানে ওই যে সংরক্ষণ করতে চেয়েছো গুদামজাতকরণের মাধ্যমে, এটাই হলো জ্ঞান। এখন তাহলে গুদামজাতকরণ কি? গুদামজাতকরণ হলো এক সময়ের পণ্য অন্য সময়ে বিক্রি করার জন্যই যে স্থানে নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দেওয়া হয় তাকেই বলা হয় গুদামজাতকরণ। এই গুদামজাতকরণ কি করে? গুদামজাতকরণের মাধ্যমে পণ্য নির্দিষ্ট সময়ে সংরক্ষণ করে রাখা হয়, এটা পণ্যের ঝুঁকি দূর করে। এটা আমরা অ্যান্সার করতে পারি। এরপরে গুদামজাতকরণের একটা ব্যাখ্যা দিতে পারি। এই যে সেই অনুধাবনের এক, যে গুদামজাতকরণ হলো এমন একটি বিষয় যার মাধ্যমে একজন ব্যবসায়ী মৌসুমে বা নির্দিষ্ট সময়ে পণ্যদ্রব্যের দাম কম হলে
ভবিষ্যতে ওই পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার স্বার্থে একটা নির্দিষ্ট স্থানে রেখে দেয়, যার ফলে ব্যবসায়ী মৌসুম ছাড়া অন্য সময়ে যখন পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি পায় তখন সেখান থেকে নিয়ে তার নির্দিষ্ট মুনাফা অর্জন করতে পারে। এই হলো ব্যাখ্যা। এরপরে তুমি চলে গেলে পরের এক, অর্থাৎ প্রয়োগমূলকের এক। প্রয়োগে যে তুমি বলতে পারো, উদ্যোগে দেখা যাচ্ছে মিস্টার করিম চট্টগ্রাম থেকে যে আনারস সংগ্রহ করত, সেই আনারস মৌসুমে কম দাম হওয়ার কারণে বিভিন্ন অবস্থায় তিনি চিন্তিত রয়েছিলেন। এ কারণে পরবর্তীতে দেখা যায় মিস্টার করিমের এই আনারসের ব্যবসা সফলতার জন্য তিনার উচিত হবে গুদামজাতকরণের ব্যবস্থাকরণ করা, কারণ গুদামজাতকরণের মাধ্যমে পণ্য নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করে রাখা হয় এবং এর ফলে পণ্যদ্রব্য নির্দিষ্ট মূল্যে বা বেশি মূল্যে বিক্রয় করা সম্ভব হয়। এরপরে উদ্দীপকের ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে শেষ। এবার তুমি সর্বশেষ একটা মন্তব্য করে দেবা। জাস্ট উচ্চতর দক্ষতা হলো তুমি এই তোমার ব্যাখ্যাটা কি, তুমি যা এই যে উদ্দীপকে গুদামজাতকরণ পড়লে, গুদামজাতকরণের ব্যাখ্যা দিলে, গুদামজাতকরণের প্রয়োগ করতে চাচ্ছ সেটাও তুমি মেনে নিলে। এখন তোমাকে বলতে হবে যে উপরোক্ত আলোচনার স্বার্থে বা উপরোক্ত বিষয়ে আলোচনা করে আমি বুঝতে পারলাম বা যা আমার একমত যে উদ্দীপকে মিস্টার করিমের আনারসের ব্যবসায় সফলতা পেতে হলে গুদামজাতকরণের বিকল্প নেই। এটাই হলো বিশেষ করে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যারা তোমরা পরীক্ষা দিবে, ঠিক এই সিস্টেমটা দীর্ঘদিন তোমরা সরাসরি আমাদের থেকে বাহিরে বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে অথবা ছড়ানো ছিটানোভাবে স্বাভাবিক যোগাযোগও হয়েছে। তবে তোমাদেরকে ভালো করে বলে রাখি, এভাবে যদি তুমি ব্যাখ্যা দিয়ে সুন্দর করে লিখতে পারো, বেশি লেখার দরকার নেই। মূল কথা তোমার এইগুলো অনুসরণ করতে হবে। তুমি এই জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রয়োগমূলক সুন্দর করে লিখলে তুমি উচ্চতর দক্ষতার অংশটা লিখলেই না, কিন্তু এটা বেশি করে লিখলে কিন্তু তুমি এই এক পাচ্ছ না, এখান থেকে 1 মার্কস বাদ হবে। অতএব একটু কেয়ারফুল থাকবে। আর তোমাদের বিশেষ কিছু বিষয় যেমন বিপণন কার্যাবলী আছে, তারপরে তোমাদের বিপণন পরিবেশের প্রকারভেদ, এগুলো একটু বেশি করে দেখবে। বিপণন কার্যাবলী তো তোমাদের নিশ্চয়ই মনে আছে শিক্ষার্থীবৃন্দ। আমরা যদি একটু বইয়ের মধ্যে যাই, বই থেকে যদি কিছু আলোচনা করি, ছোটো আলোচনা করব, কারণ তোমাদের সামনে পরীক্ষা। বিপণন কার্যাবলীর মধ্যে রয়েছে একটা হচ্ছে বিনিময় কার্যাবলী। এটা 2 অধ্যায়ের প্রশ্ন। বিপণন কার্যাবলী, বিনিময় কার্যাবলী। বিপণন কার্যাবলীর 3টা অংশ, একটা হচ্ছে বিনিময় কার্যাবলী, আর একটা হচ্ছে বন্টন কার্যাবলী, আর একটা হচ্ছে সহায়ক কার্যাবলী। তো বিনিময় কার্যাবলী হচ্ছে পণ্যদ্রব্য শুধুমাত্র এর কাজ হচ্ছে বিনিময় করা, আদান প্রদান করা, লেনদেন করা। এটা কিসের মাধ্যমে হয় আমরা সহজে বুঝতে পারি, ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে হয়। ক্রয়ের মাধ্যমে পণ্য ক্রয় করে নিয়ে আসি, আর বিক্রেতা কী করে পণ্য বিক্রয় করে দেয় নির্দিষ্ট মূল্যের বিনিময়ে। এরপরে যদি আমি বন্টন কার্যাবলী বলি, বন্টন কার্যাবলী অর্থাৎ পণ্যদ্রব্য এক স্থান থেকে আর এক স্থানে বিভিন্নভাবে বন্টন করি। কিভাবে বন্টন করি? নম্বর 1, পরিবহনের মাধ্যমে বন্টন করি, গুদামজাতকরণের মাধ্যমে বন্টন করতে পারি, এবং অনেক সময় পণ্যদ্রব্য লুজভাবে না রেখে মোড়ককরণের মাধ্যমে বন্টন করা যায়। এরপর আছে এই যে বিপণন কার্যের কিছু সহায়তামূলক বা সহায়ক কার্যাবলী রয়েছে। এক্ষেত্রে অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পণ্যের ক্ষেত্রে মান নির্ধারণ করা এবং মান নির্ধারণ করে সেটাকে শ্রেণীবদ্ধকরণ করা। মান হলো কি, আমি রাজশাহী থেকে আম ক্রয় নিয়ে আসছি, এখন এই আমের মধ্যেই বিভিন্ন ভালো মন্দ খারাপ আছে। ভালো আম এক জায়গায় রাখলাম, একটু মিডিল আম আর এক জায়গায় রাখলাম, আর একটু খারাপ আর এক জায়গায় রাখলাম। সেটাকে আবার ভালোর মধ্যে আবার বড় ছোট মাঝারি বিভিন্ন শ্রেণী বিন্যাস করতে পারি। এটা হলো মান নির্ধারণ এবং শ্রেণীবদ্ধকরণ। বাজার তথ্য সংগ্রহ আছে, তাছাড়া বিক্রয়োত্তর সেবা আছে। বিক্রয়োত্তর সেবা আমরা বুঝি, বিক্রয়োত্তর বলতে বোঝায় বিক্রয়ের পরে যে সেবা। আমরা একটা টিভি কিনতে গেলে, একটা ফ্রিজ কিনতে গেলে বলে, একটা ফ্যান কিনতে গেলে বলে 10 বছরের ওয়ারেন্টি,
5 বছরের ওয়ারেন্টি, এগুলো কি বিক্রয়োত্তর সেবা, অর্থাৎ বিক্রয়ের পরে যে সেবা দেওয়া হয় সেটাই হলো বিক্রয়োত্তর সেবা। আমরা দ্বিতীয় অধ্যায়ে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে 2.05, তোমরা খেয়াল করবে 2.05 বিপণন পরিবেশের প্রকারভেদ। আমরা বিপণন পরিবেশ কি, পরিবেশ আমরা বুঝি, আমরা সহজে ক্লাস 3 পরে পড়েছি সহজ কথায় যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নেই আমাদের পরিবেশ। আর বিপণন পরিবেশ হচ্ছে ব্যবসায়ের সাথে যে সংশ্লিষ্ট সেটি হচ্ছে বিপণন পরিবেশ, অর্থাৎ যে সকল পরিবেশ ব্যবসায়কে প্রভাবিত করে সেটাই হলো বিপণন পরিবেশ। বিপণন পরিবেশের উপাদান দুইটি, একটা ব্যষ্টিক পরিবেশ আর একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশ হচ্ছে যে সকল উপাদান প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারে সেটি হলো ব্যষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশের মধ্যে রয়েছে কোম্পানি, সরবরাহকারী, বিপণনের মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা, প্রতিযোগী এবং জনগোষ্ঠী। সামষ্টিক পরিবেশের কিছু উপাদান যদি আমি বলে থাকি, জনসংখ্যাগত, প্রাকৃতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক এবং সাংস্কৃতিক। তোমাদের মনে রাখতে হবে একটা কথা, যে বিপণন পরিবেশের ব্যষ্টিক পরিবেশের যে উপাদান সেগুলো ব্যবসায়ী বা কোম্পানি ইচ্ছে করলে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু সামষ্টিক পরিবেশের উপাদান তার আওতার বাহিরে থাকে, অর্থাৎ এগুলো বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করা হয়। একটা প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ হলেই সেগুলো কোম্পানির কিছু করার থাকে না, এটা সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর করে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের আর বেশি আলোচনা করব না, তোমাদের দীর্ঘায়ু কামনা করে এবং তোমাদের 18 তারিখের পরীক্ষা আমার উৎপাদন ব্যবস্থাপনা বিপণন সুন্দর হবে এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।